দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমি মৌ। আজকে আমার সঙ্গে যিনি আছেন দর্শক, এখানে আসার পরে তার মোবাইলে একটা ফোন কল এলো এবং তারপর তিনি আসলে ফোনটা ধরলেন। এরপর তিনি তার দলের কিছু লোক বলি বা কিছু শিক্ষার্থী বলি বা দলের কর্মী বলি, তাদেরকে একটু ধমকাচ্ছিলেন এবং বলছিলেন যে এটা কেন করছো তুমি, এটা করাটা কিন্তু তোমার জন্য উচিত নয়। এই যে উচিত নয় কিংবা কোনটা উচিত, এই বিষয়গুলোই আমরা আসলে বুঝতে পারি না বলে এত জটিলতার সৃষ্টি হয়। যে মানুষটি আজকে আমাদের এখানে এসেছেন, মানুষটি খুবই সহজ সুন্দর মানুষ এবং একটু জটিলতা বহির্ভূত মানুষ আমি বলবো, এবং সেই সাথে রাজনীতি করতে গিয়ে তাকে জেল খাটতে হয়েছে যদি আমি ভুল না করি 4 বার, এবং একটা লম্বা সময় ধরে রাজনীতি করছেন। সেই সাথে যদি একটি দলের কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। এবং এর আগে যদি তার পেছনের ব্যাকগ্রাউন্ডের কথা বলি দর্শক, তিনি কিন্তু সেই যখন শিক্ষার্থী ছিলেন তখন থেকে তিনি রাজনীতি করতেন, ছাত্র দল করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, একাধিকবার তার অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন এবং তারপর তিনি কেন্দ্রীয় ছাত্রদল কমিটি যেটা ছিল সাবেক, সেখানে তিনি সাধারণ সম্পাদক ছিলেন। সো একটা লম্বা পরিক্রমা আমরা দেখতে পাই। যদিও পরিবারে অন্য কেউ রাজনীতি করতেন না, বাবা ছিলেন চিকিৎসক, সেই চিকিৎসক বাবার সন্তান রাজনীতিতে তার নাম লিখিয়েছেন। আগামীতে কী হবে সেটা আমরা কেউ জানি না দর্শক, এটা আসলে সময় বলে দিবে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনীতিবিদ ABM মোশাররফ হোসেন। কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, এবং আমি ভাবিনি যে আপনি আসলে আজকে একদম সময় মতো চলে আসবেন, এবং আমরা এই জন্য খুবই আনন্দিত যে আপনি, মানে রাজনৈতিক নেতারা যেটা হয় যে একটু দেরি করে, আমি দুঃখিত এইভাবে বলার জন্য, কিন্তু আপনি একদম অন টাইমে এসেছেন, এই জন্য আমরা অনেক আনন্দিত। সময় কেমন যাচ্ছে সব কিছু মিলিয়ে? সময় এখন একটু আসলে ব্যস্ততা তো যাচ্ছেই। আপনি জানেন যে দেশে একটা পরিবর্তিত পরিস্থিতি এখন বিরাজ করছে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ যেই দলটির আমি প্রতিনিধিত্ব করছি, সেই দলটি দেখেন সারা বাংলাদেশে এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি, যার কারণে বাংলাদেশে এখন সবচেয়ে জনগণের দল বলেন বা বৃহত্তর রাজনৈতিক দল বলেন সেটা হলো বিএনপি। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই সরকারকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা রক্ষা করে জনজীবনে একটা স্বস্তি এনে দেওয়া। সেই কাজটি আমরা করার জন্য চেষ্টা করি, যার কারণে তো একটা ব্যস্ত সময় পার করতেই। খুব স্বাভাবিক। আমি একদম শুরুতে যেটা বলছিলাম যে আপনার কাছে একটা ফোন কল এলো এবং আপনি কল ধরে বললেন যেটা করা একদমই ঠিক হচ্ছে না। এই যে কোনটা ঠিক হচ্ছে কোনটা হচ্ছে না, এটা আমরা বুঝতে পারি না বলেই বোধহয় এত একটা অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। এই প্রসঙ্গটা ধরে আসলে আপনি কি বলবেন? আসলে আমার জীবনটা, আমি আসলে যখন স্টুডেন্ট, আমি যখন মাধ্যমিক পর্যায়ে আমি পড়ি, তখন থেকে আমার রাজনীতিতে হাতে করি। আমার মনে আছে আমি যখন 10ম শ্রেণীর ছাত্র 1980 সালে, আচ্ছা, তখন আমার ওখানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব গিয়েছিলেন খাল খননের জন্য। তখন আমরা স্টুডেন্টরা সেই খাল খনন কর্মসূচিতে, আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রের যদি কোনো গুরুত্বপূর্ণ লোক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যায় তাহলে তাকে অভ্যর্থনা জানানো, আমাদেরকে ওভাবে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল। তখন আমরা দাঁড়ালাম এবং এক পর্যায়ে আমরা দেখলাম হঠাৎ করে, আমরা তো তখন বয়স, উচ্ছ্বাসটা বেশি, একটা উদ্যম বেশি, হঠাৎ দেখলাম একটা লোক আমাদের সামনে দিয়ে এসে আমাদেরকে হ্যান্ডশেক করলেন। পরে আমি দেখলাম ইনি জিয়াউর রহমান সাহেব। এই যে তার হাতের ছোঁয়া, এটা আমার জীবনে একটা চরম রেখাপাত করেছে। ওই থেকে আমি আমার রাজনীতি শুরু, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্কুল শাখার রাজনীতি দিয়ে আমি রাজনীতি শুরু। ও, তার মানে স্কুল থেকে শুরু। আমি ভাবছিলাম কিন্তু যে না, বোধহয় বিশ্ববিদ্যালয়ে এসে আপনি বা কলেজে শুরু করেছেন। একটু আপনার যে সময়টা আপনি জেলে কাটিয়েছেন, প্রথমবার সম্ভবত 1 মাস বেশ কয়েকদিন ছিলেন। 1 মাস 15 দিন ছিল। 1 মাস 1.5 মাস। তারপরে কতদিন বাকি দফায় থাকতে হয়েছে আপনাকে? আসলে আমি চার দফায়, তো একবার 1 মাস 15 দিন, 1 মাস মানে 6 দিন, আরেক মাস এরকম 15 দিন, আরেক মাস, সর্বশেষ এই যে বিএনপির পার্টি অফিস থেকে আপনাদের মনে আছে 2023 সালে 7ই ডিসেম্বর পার্টি অফিস ঘেরাও করে 1400 লোককে, আমাদের মার্শাল মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস সহ আমাদের 1400 লোককে একসাথে গ্রেপ্তার করেছিলেন। এই গ্রেপ্তারটা আমাদের কাছে একটা খুব দুর্বিষহ, যেটা একটা নাগরিক হিসাবে যে রাইটগুলি আমি পাওয়ার জন্য সবগুলি মানে রাইটকে বঞ্চিত করে আমাদেরকে একটা নিপীড়নের মধ্যে দীর্ঘদিন রেখেছিলেন। একটু সেখানকার পরিস্থিতি যদি বলতেন, যখন জেলে আসলে থাকতেন ওই সময়টা। আমি বলি, আপনি জানেন যে জেলের কিছু জেল কোডের নিয়ম আছে, যেমন যারা এমপি থাকে, মন্ত্রী থাকে, ভিআইপি থাকে, এইভাবে গভর্নমেন্টের একটা প্রোটোকল আছে। এই প্রোটোকলের মধ্যে যারা পড়ে তাদেরকে সাধারণত আমরা বলি ডিভিশন বলে, যে তাদেরকে একটা বিশেষ ব্যবস্থায় রাখা হোক। কিন্তু আমরা দেখলাম যে অত্যন্ত মানে বিস্ময়ের সাথে রক্ষা করলাম যে সরকারের নির্যাতন এবং দমন কতটুকু আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, তারা দীর্ঘ মন্ত্রী ছিলেন, একটা দলের স্থায়ী কমিটির সদস্য, একটা মহাসচিব, আমাদের সাথে বহু এমপি ছিলেন, বা আমরা যারা ওই ডিভিশন পাওয়ার মতো প্রোটোকল হোল্ড করি, আমাদেরকে দেখা গিয়ে যে একটা ঘরে একটা মানে ওই সেল বলে বদ্ধ করে রেখে ফ্লোরে এদেরকে শুয়েছে।
পরে যখন আমরা ব্যাপক প্রতিবাদ করলাম, প্রায় তাও 7 দিন পরে আমাদেরকে যে মর্যাদা সেই জায়গায় দেওয়া হয়েছে। তারপরে বাধা নিষেধ, আপনি জানেন জেলের যে নিয়মটা হলো আপনার সকাল 6টায় আপনাকে তালা খুলে দেবে, আবার বিকাল 5টা তালা বন্ধ করে দেবে, এটা হলো নিয়ম। কিন্তু আমরা দেখতাম যে আমাদেরকে ওই রুমের বাইরে বেরোবার জন্য কোনো অনুমতি বলতো যে আপনাদের সিকিউরিটি নাই, উপরের নির্দেশ আপনাদের দেওয়া যাবে। এই যে একটা মানসিক নিপীড়ন, যেটা আমাদেরকে মারাত্মক কষ্ট দিয়েছে। এখনকার পরিস্থিতি যেরকম চলছে, কি মনে করেন যে নির্বাচন কবে নাগাদ হলে ভালো হয়? আমরা মনে করি আসলে এই সরকারটা কেন গঠিত হয়েছে, এই যে আজকে এই জন আকাঙ্ক্ষার যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দেখবেন আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আপনি দেখেন, বিশেষ করে এই শেখ হাসিনা সরকার ৫৫ সংশোধনের মাধ্যমে যে সংবিধান উনি তৈরি করেছে, এই সংবিধানে কিন্তু আপনার পাওয়ার ট্রান্সফার ছাড়া কোনো অন্যভাবে সরকার গঠন করার কোনো পদ্ধতি নেই। আপনার যদি 57(3)-এ যান, আমাদের আর্টিকেল 57(3) যদি যান আপনি, সেখানে দেখবেন যে নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এক্ষেত্রে কোনো কারণে যদি নির্বাচন না হয়, তাহলে প্রধানমন্ত্রী থাকা কোনো আইন দ্বারা ব্যাহত করা যাবে। অর্থাৎ শেখ হাসিনা আজীবন প্রধানমন্ত্রী থাকতে চেয়েছিলেন, কিন্তু উনি যখন পালিয়ে গেলেন, পদত্যাগ করলেন, তাহলে তো আমাদের সাংবিধানিক একটা ভ্যাকুয়াম তৈরি হলো। ভ্যাকুয়াম তৈরি হওয়ার আপনি দেখলেন যে আমাদের রাষ্ট্রপতি 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের একটা মতামত নিলেন যে দেশে এই ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আমি কিভাবে দেশ পরিচালনা হবে। তখন দেখবেন সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সেই আলোকে এই সরকারটি আছে বর্তমানে। সুতরাং এই সরকারের কিছু কিন্তু সুনির্দিষ্ট কাজ হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং একটা জন আকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা যে একটা সংস্কারের মাধ্যমে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করে নির্বাচনে যাওয়া। তো সুতরাং আমাদের মনে হয় এই সরকারের মূল কাজ হলো একটা নির্বাচন আয়োজন করা। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার নির্বাচন আয়োজনের পাশাপাশি একটা ডেইলি কিন্তু তাদেরকে একটা রুটিন ওয়ার্ক করতে হচ্ছে, রাষ্ট্র পরিচালনা করা। এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখনকার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমার মনে হয় এদেরকে কিন্তু এই যে দ্বৈত ভূমিকাটা পালন করতে হবে। একদিকে নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে হবে, অন্যদিকে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে। সুতরাং আমি মনে করি দুইটা চ্যালেঞ্জে তাদেরকে মোকাবেলা করতে হবে। একদমই তাই। আমরা আসলে পুরোটা সময় জুড়ে প্রথম পার্টে বোধহয় রাজনৈতিক আলাপই করলাম। আমি একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে জানবো। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমী মৌ। আমার সঙ্গে রয়েছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি আসলে দীর্ঘ সময় ধরে দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে রাজনীতি করছেন এবং বর্তমানে বিএনপির নির্বাহী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি আর কেউ নন, ABM মোশাররফ হোসেন। আমরা অনেকক্ষণ ধরে আসলে আলাপ করছিলাম, একটু রাজনৈতিক আলাপ, কিন্তু যদিও এই প্রোগ্রামের প্যাটার্নটা একটু আলাদা। এখানে আমরা একজন রাজনৈতিক নেতার ব্যক্তি জীবন সম্পর্কে জানি, সেই জায়গা থেকে একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। সেই কলাপাড়া, সেই কুয়াকাটা। আসলে আমার জন্মটা হলো একেবারে সমুদ্রের পাড়ে। আপনি কুয়াকাটা নিশ্চয়ই নাম শুনেছেন বা আমি গিয়েছি, আমার খুব পছন্দের জায়গা কুয়াকাটা। ওইটাই আমার এক সময় আমার জন্মস্থান, আমার ইউনিয়ন ছিলেন। তো ছোটবেলায় আমার জন্মটা হয়েছিল আসলে সমুদ্রের পাড়েই আমার বেড়ে ওঠা। বিশাল সমুদ্র, উত্তাল ঢেউ, একটা নির্জন পরিবেশ, এটা আমাকে খুব আকর্ষণ করত। এবং আমি প্রাইমারি পর্যন্ত আমি আমার গ্রামের বাড়ির স্কুলে পড়েছিলাম। পরবর্তী সময় স্কুলের নামটা কি আমরা জানতে পারি? উপজেলার নাম ছিল চরচাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন স্কুলটা আছে। তখন কেমন দুষ্টু ছিলেন নাকি খুব মানে সভ্য ভদ্র এরকম ছিলেন? আসলে ওই সময় তো আমাদের এলাকাটা, আপনি আমার যখন আমার স্কুল জীবনটা, আপনি জানেন যে 70-এ একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ে ওই এলাকার আমার পরিবার, আত্মীয় স্বজনের প্রায় আমাদের 50-এর ঊর্ধ্ব লোক মারা গিয়েছিলেন। যার কারণে আমার বয়সী লোকের উপস্থিতি, মানে বেঁচে থাকাটা তো খুব কম ছিল, হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং আমাদের ওই ধরনের সহপাঠী ছিল, কিন্তু একটা বিপুল সংখ্যক ছিলেন না, যার কারণে একটা শূন্যতা তো ছিলই। কিন্তু সমুদ্র আমাকে ব্যাপকভাবে আকর্ষণ করতো। আমি যখন স্কুলতে চলে যেতাম, বিকালবেলায় সমুদ্রে যেতাম, বা যারা আমার আত্মীয় স্বজন বা অন্য যারা ছিল তাদের সাথে সঙ্গ দিতাম, এইভাবেই জীবন। কখনো মাছ ধরতে গেছেন সমুদ্রে? হ্যাঁ, গেছি। আমি ছোটবেলায় খুব বড়শিতে মাছ ধরতাম। আচ্ছা। এবং আমার পরিবারের যারা মানে আমাদের মেম্বার ছিলেন, আমার মনে হয় তারা হয়তো বাইরে থেকে মাছ কিনতে হতো না, যে বড়শিতে এত। আর তখন আসলে এত ডোবা, নালা, পুকুর ছিল, এখন তো আপনার সব ভরাট হয়ে গেছে, তখন প্রচুর ছিল। ওই সময় বড়শি দিয়ে মাছ ধরতাম এবং আমি প্রচুর মাছ পেতাম, আমার এখনো মনে আছে। সুতরাং এটা এনজয় করতাম মারাত্মক। এখন মিস করি, যখন গ্রামে যাই তখন এগুলা মিস করি, যে সেই পুকুরও নাই, সেই ডোবাও নাই, সেই নদীও এখন আর নাই।
এরপর ঢাকায় কবে এলেন? এই ঢাকা আমি যখন আমি এসএসসি পাস করেছি আমার উপজেলা সদর থেকে, ইন্টারমিডিয়েট আমি উপজেলা সদর থেকে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম 1985 সালে, তখন এরশাদ বিরোধী আন্দোলন, প্রচণ্ড আন্দোলন, তখন আমি এখানে ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটে আমি ভর্তি হলাম। তারপরেই তো এখানে এরশাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িয়ে গেলাম এবং আন্দোলন ওই সূত্রপাত আস্তে আস্তে ঘটলো। ওই সময় আমি 1989 সালে তখন ডাকসু দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হলো। ওই নির্বাচনে আমি কবি জসীমউদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র ছিলাম, ওই হলে থাকতাম আমি। ওই হলে আমি সমাজসেবা সম্পাদক পদে আমি সংসদে নির্বাচন করলাম এবং আমি নির্বাচিত হলাম। ওই থেকে ধরেন রাজনীতি হাতে করি। তারপর আমি জসীমউদ্দিন হল শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক হলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত ছাত্র দলের সভাপতি। তখন ছাত্র দল কিন্তু গভর্নমেন্ট পার্টি, ইজ দ্য বিরাট সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় সব হল সহ সারা বাংলাদেশে তখন ছাত্র দলের জয় জয়কার। বাংলাদেশে তখন যেই ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল আমার মনে আছে যে প্রায় 500-র মতো ডাকসু, ইকসু, জাকসু সহ এই নির্বাচন প্রায় 467টি কলেজের জাতীয়তাবাদী ছাত্র দল কলেজ বিশ্ববিদ্যালয় জয়লাভ করেছিল। তো ওই থেকে রাজনীতি হাতে করি। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্র দলের 2বার আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। 3য়বার আমি যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদকের দায়িত্ব করে ছাত্র রাজনীতি শেষ করে বিএনপি, সরাসরি বিএনপি রাজনীতি, আমি আর অন্য কোনো রাজনীতি করিনি। একটু জানতে চাইবো আরেকটু ব্যক্তিগত প্রসঙ্গে। আমি শুনেছি যে আপনার ডিপার্টমেন্টের ছোট বোন আপনার বাসাতে থাকেন। আসলে ধরেন মানুষের জীবনে তো আসলে রাজনীতির পাশাপাশিও তো একটা ব্যক্তিগত জীবন থাকে। আমরা হয়তো রাজনীতি করতাম, মানে ভাবিও কি রাজনীতি করতেন? হ্যাঁ, সেও রাজনীতি করতেন। আচ্ছা, তো ওই রাজনীতির কারণে তার সাথে পরিচয়, যে পরিচয় থেকে আজকে জীবন সঙ্গিনী। এমনটা আমি শুনেছি রাজনীতি করলে নাকি একটা নির্দিষ্ট বয়সের মধ্যে বিয়ে করা যায় না। না, এখন এটা নিয়ে একটা চমৎকার গল্প আছে আমার। আমি আমার বিয়েটা হলো 1996 সালে, জাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো। আচ্ছা। এবং আমার বিয়েটার জন্য আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমদকে আমি শ্রদ্ধা, উনি আমার বিয়ের মূল হতা। উনি না হলে হয়তো বিয়েটা ওই সময় করা হতো। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় সংসদের তখন দায়িত্ব পাবো এরকম একটা ধারণা তখন ছিল যে বিয়ে করলে তাকে আর দায়িত্ব দেওয়া হবে না। তখন এমাজউদ্দিন স্যার আমাকে বললো তুমি বিয়েটা করো এবং এটা গোপন রাখতাম। আমি বললাম স্যার একমাত্র আপনি আর আমির বাইরে যেন কেউ না যায়। আজকে কিন্তু দর্শক আমরা সবাই জানছি এই ধরনের। এবং আমি আজকে এমাজউদ্দিন স্যার নাই, কিন্তু তাকে আমি শ্রদ্ধা করি যে আমার এই আজকে যে আমাদের দাম্পত্য জীবনের জন্য তার মূল কৃতিত্বটা। তারপর কি হলো? আসলে কি গোপন রেখেছিলেন? দীর্ঘদিন গোপন ছিল। তারপরে কিভাবে অ্যানাউন্স করলেন? পরে যখন আমি জাতীয়তাবাদী ছাত্র দলের মানে সাধারণ সম্পাদক হয়ে গেলাম তখন জানাজানি হয়ে গেল সবার সাথে। তারপর একসঙ্গে থাকা। আপনি কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকেন, যেহেতু ভাবি আসলে ওখানে জব করেন। জি, জব করে। সো এই যে এখনো ওই ক্যাম্পাসে, এই জবটার জন্য এমাজউদ্দিন স্যারকে ক্রেডিট দিতে হয়। ভাবি আপনার কত বছরের জুনিয়র? 1 ইয়ার জুনিয়র আমার। 1 বছর। আচ্ছা, তাহলে খুব বেশি কিন্তু না আসলে। 1 বছর মানে ওয়ান কাইন্ড অফ বলা যায় সমস্যা। দুজনের মধ্যে বাসায় ঝগড়াটা কে বেশি? না, ঝগড়াটা আসলে সবচেয়ে বলো কি আমি গ্রেটফুল তার উপর যে আসলে আমরা রাজনীতি করি, আমরা কিন্তু প্রতিদিন ব্যস্ত থাকি। এবং আপনার নিশ্চয়ই আপনিও এই আমাদের মতো রাজনৈতিক কর্মীদের সাথে আলোচনা করে আপনি অনেকটা রাজনীতির কালচারে কিন্তু বুঝতে পারেন। আসলে আমাদের যেটা ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠি আমরা ড্রয়িং রুমে দেখি অসংখ্য লোক বসে আছে, এবং এত ফোন কল ধরতে হয়। ফোন কল ধরতে হয় তাদেরকে, একটু আর কিছু না একটু চা খাওয়ানো, আপ্যায়ন করা। এটা কিন্তু এই মহিলা মানে মারাত্মক এই যে চাকরি করে। আমি জেলের একটা ঘটনা আছে, এই যে এই ঝামেলাটা তাকে পোয়াতে হয়, কিন্তু খুব বিরক্ত হয় বলে আমি দেখি না, বরং এটা অনেকটা তার কাছে একটা সে এনজয় করে যে মানুষ আসে একটা, কারণ সবার কাছে তো সবাই যায় না। আর আমার এলাকাটা হলো এত দূর, আপনি কুয়াকাটা যে কলাপাড়া, রাঙ্গাবালি, এত রিমোট এরিয়ার লোক এবং এত অসহায় লোক। আপনি যেমন আমার মেয়ে আছে, ও রাজনীতি পছন্দ করে না, ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, লতে 7 সেমিস্টার, ও রাজনীতি অত পছন্দ করে না। কিন্তু একটা লোক আসলে সে ওই যে আমাদের যারা আমাদের সহযোগিতা করে, আমাদের বাসায় থাকে যারা, তাদেরকে বলে এই ওদেরকে চা দিচ্ছ, ওদেরকে নাস্তা দিচ্ছ কিনা। সুতরাং এই যে একটা ফিলিংস, এটা কিন্তু মানুষের এই যে একটা মেশার কারণে কিন্তু এটা তৈরি হয়েছে। সুতরাং আমার পরিবার ওই ত্যাগটা স্বীকার করার জন্য মানে তারা কিন্তু প্রস্তুত আছে। আরেকটি ব্যাপার আমি খুব দুঃখজনক, আমি যেটা আমার কষ্ট হয়, এই যে শেষবার আমি যখন জেলে যাই, এই যে আমাদের মহাসচিব আব্বাস ভাই আর আরিজ ভাই, আমরা সবাই সহ, তখন কিন্তু আমাদেরকে খুব ব্যারিয়ার দিয়েছিল দেখা করা নিষেধ, একমাত্র ফ্যামিলি লোক ছাড়া কেউ দেখা করত, তাও 15 দিন পর পর।
তখন উনি খুব কষ্ট করেছিলেন, উনি যেতেন আমাকে, আমার ডায়াবেটিসের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, ঔষধ নিয়ে, অথচ দেখা করতে দিতেন না। একদিনের ঘটনা ঘটেছিলেন, ওই জেলার আমাকে পরে বলেছিলেন যে জেলারকে উনি বলেছিলেন যে ওনাকে ঔষধ দিতে হবে, তো জেলা বলছিল আপনি আসেন, আমি ব্যবস্থা করে দেবো। উনি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওনাকে বসাই রাখছে, দেখা করতে দেয়নি। তখন আমি পরে শুনেছিলাম ওখানে বসে উনি স্ট্রোক করেছিলেন। ও মাই গড, আমি খুবই দুঃখিত। পরবর্তীতে ওনাকে বাইরে ট্রিটমেন্ট করে আমি এসে দেখলাম এখনো তার ওই স্ট্রোকের প্রবলেমটা এখনো তাকে খুব কষ্ট দেয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি একটা ছোট্ট ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরে এসে বাকি গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্প, এবং আজকে আমরা শুনছিলাম ABM মোশাররফ হোসেনের জীবনের গল্প। ফিরে এলাম আবারও বিরতি থেকে। একটু সেই কলাপাড়া, আমি কলাপাড়ায় গেছি এবং ওখানকার অনেক মানুষের সঙ্গে আমার খুব সুন্দর সম্পর্ক, যেহেতু আমি একটা সংগঠন করি, ওই সংগঠনের সুবাদে। ওখানকার যে প্রত্যন্ত অঞ্চল, আমি এমনও দেখেছি কিছু মানে কুয়াকাটা এমন কিছু এরিয়া আছে যেখানে আসলে কোনো মানে সাইকেল কিংবা বাইক ছাড়া চলাচল করা যায় না। আমরা একটা শুটিংয়ে গেছিলাম একটা সিনেমার, এবং সেখানে আমরা বাইকে করে পুরো সিনেমার ইউনিট আমরা স্পটে যেতাম। সো এই যে এই রাস্তাঘাট, যদি আপনি নির্বাচিত হন নেক্সট ইলেকশনে, কি কি পদক্ষেপ নেবেন বলে আপনার আশা আছে বা আপনার স্বপ্ন আছে? আমি যখন 2003 সালে ছাত্রদল থেকে আমি বিদায় নিলাম, মানে সম্মেলনের মাধ্যমে বিদায় নিলাম, তখন আমি জানুয়ারির 1 তারিখ বিদায় নিলাম। আমাকে মে মাসে আমাকে বেগম খালেদা জিয়া, ওই যে কলাপাড়া আপনি গিয়েছেন যেখানে কুয়াকাটা, ওইটা উপজেলা কলাপাড়া, আমাকে বললো যে তোমাকে এলাকায় রাজনীতি করতে হবে, তোমাকে এলাকায় চলে যেতে হবে। তাই আমি বললাম আমি এলাকায় তো এখন আপাতত যেতে চাই না। বলছে নো, তোমাকে যেতে হবে। তখন আমাকে ওই উপজেলা বিএনপির সভাপতি করে এখান থেকে ডাইরেক্ট পাঠালেন। তখন আমাকে ম্যাডাম বললেন যে তোমার তো আগামী দিনে তোমাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, তোমাকে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি করে দেবো। উনি আমার এলাকায় গেলেন 2004-এর 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ। উনি একটা আমাকে নিয়ে জনসভা করে বাংলাদেশে প্রথম ডিক্লেয়ার করলেন যে আগামী নির্বাচনে বিএনপি থেকে আমার কথা বললো, ও আমার ক্যান্ডিডেট, ওকে আপনারা ভোট দেবেন। উনি তখন 400 কোটি টাকা আমার জন্য ওই আমলে বরাদ্দ করলেন। এবং আপনি এখন দেখবেন যে আপনি যে 3টা ব্রিজ আপনি তো দেখেছেন তো আপনি, ওটা তখন কিন্তু এই ছিল, ফেরি ছিল। আচ্ছা, এই 3টা ব্রিজ উনি করে দিলেন। কুয়াকাটাতে আপনি দেখেছেন যে বৌদ্ধ মন্দির, ওইটা উনি দেখতে গেলেন, গিয়ে উনি ওইটাকে সংস্কারের জন্য 1 কোটি টাকা ক্যাশ দিলেন। তারপর আমার স্পষ্ট মনে আছে, আমরা যখন ওখানে গিয়ে হেলিকপ্টার থেকে নামলাম, আমিও ম্যাডামের সাথে ছিলাম, তখন ওই যে উপজাতি ওখানে আপনি কিছু আপনি দেখলেন, ওরা একেবারে ভাঙাচুরা ঘর। উনি বললেন আমি ওদের সাথে কথা বলবো। তো ম্যাডাম গেলেন। তো যাওয়ার পর এক মহিলা ওখানে পাক করতেছিলেন। তো মহিলা বললেন কেমন আছেন? বলছে ভালো নাই। কেন? আমাদের ঘর বাড়ি নাই। আমি কে চিনলেন? তো মহিলা বললো আপনি তো খালেদা জিয়া। মানে ওই উপজাতি তো অত ফিলিংস নাই। তো বললো যে আপনি যখন আমার ঘরে আসছেন, আমাদের থাকার নাই, আমাদেরকে ঘর করে দিতে হবে। আপনি ওখানে দেখবেন ওই যে ঘরগুলি বেগম খালেদা যে আবাসন নতুন, ওরা 157টা ওদের ফ্যামিলি ছিল, প্রত্যেকটা ফ্যামিলির জন্য উনি একটি করে ঘর করে দিয়েছেন। এবং টোটাল উপজেলায় যে যোগাযোগ নেটওয়ার্ক আপনি যেটা বললেন, এটা বেগম খালেদা জিয়ার অবদান। আপনি কিছুদিন, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, কিছুদিন আগে যখন গেলেন আপনি এলাকাতে, বিপুল সমাবেশে কিন্তু লোকজন আপনাকে সংবর্ধনা জানিয়েছেন, আপনার এলাকাবাসী। কেমন লেগেছে আসলে? না, এটা তো অবশ্যই ভালো লাগে, কারণ আমি যেখান থেকে রাজনীতি মানে জন্ম আমার, বা তাদের সাথে আমি রাজনীতি করতে, তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন তো অবশ্যই আমাকে উৎসাহ দেয়। আর আরেকটি জিনিস, আমি যে জিনিসটি করি, ধরেন আমি তো নির্বাচন করেছি আপনার 2006 সালে যে নির্বাচন স্থগিত হয়েছিল, ওই নির্বাচন আমি প্রথম খালেদা জিয়া আমাকে প্রার্থী করলেন। 2008-এ আমি নির্বাচন করেছি, 2018-তে নির্বাচন করেছি। সুতরাং আমার নির্বাচনী এরিয়ায় আমার 2টা উপজেলা, আমার প্রায় 20টা আমার ইউনিয়ন, 2টা পৌরসভা, একটা পুলিশ থানা, এবং আমি কয়টা আমার মানে কয়টা 111টা আমার ভোট কেন্দ্র। এই 11টা ভোট কেন্দ্রে কে আমার ইম্পর্টেন্ট নেতা, বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য দল, আমি সব বলে দিতে পারি। যদি নির্বাচিত হন, এরপর ধরুন আপনাকে বলা হলো, আমি জাস্ট কথা বলছি, যে আপনাকে কোনো একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, আপনি তাহলে কোন মন্ত্রণালয়কে বেছে নেবেন? আমার এলাকাটা আসলে আপনি বলেন একটু চরাঞ্চল এরিয়া, এখানে উন্নয়নটা একটু আসলে বেশি দরকার, যার কারণে আমার মনে হয় যদি আমাদের LGD অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয় হলে আমাদের যে অবকাঠামো উন্নয়নগুলো, এটি সবচেয়ে বেশি দরকার। কারণ আপনি জানেন আমাদের এলাকার মানুষ, ওখানে কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, ওখানে মানুষের মূল উপার্জনের 2টো সোর্স, একটা হলো ধান উৎপাদন, আরেকটা হলো মাছ ধরা। সুতরাং যোগাযোগ নেটওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
খুব ইম্পর্টেন্ট। আপনি যদি যোগাযোগটা করে, যেমন আমি ছোটবেলায় দেখেছি যে আমাদের অঞ্চলের লোকজন আর্থিকভাবে কত সংকটে আছে। এখন আপনি কি এখন এই যোগাযোগ অবকাঠামোটা উন্নত হওয়ার কারণে যে লোকটা মাছ ধরছে ওই লোকটা কিন্তু 8-9 ঘন্টার মধ্যে মাছটা ঢাকা নিয়ে আসতে পারছে, অর্থাৎ সে যে তার শ্রমের মূল্যটা কিন্তু সে পাচ্ছে, যার জন্য আর্থিক তার একটা সচ্ছলতা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। সুতরাং আমার মনে হয় এই যে মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন অবকাঠামোটা উন্নয়ন যদি আমরা করে দিতে পারি তাৎক্ষণিক হয়তো একটা লাভ হবে। আর পাশাপাশি আরেকটা যেই দরকার, আমাদের ওই এলাকায় কিন্তু শিল্পায়ন নাই। ইতিমধ্যে আপনি ওখানে হয়তো যদি কলাপাড়া বা রাঙ্গাবালি একটা পর্যটন ট্যুরিস্ট কুয়াকাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমরা ট্যুরিস্টের কথা বলি আমরা, কিন্তু সরকারের কোনো কিন্তু উদ্যোগ নাই। ওখানের নামে মাত্র সরকার একটা পৌরসভা করেছে, কিন্তু তার কোনো পলিসি নাই, প্ল্যান নাই, কিছু নাই। যার জন্য আমার মনে হয় যে সরকার খুব পরিকল্পিতভাবে এই পর্যটনকে যদি আমরা সাজাতে পারি, দেশ হিসাবে যেমন আমরা লাভবান হব, পাশাপাশি ওই এলাকাও মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে জীবনযাত্রা কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। নর্মালি যেটা হয় যে উন্নত দেশগুলোতে জেলেদের জন্য ভালো উন্নত মানের বোট দেওয়া হয়, যেহেতু তারাও কিন্তু আমাদের দেশের একটা অনেক বড় পার্ট। সেই জায়গায় আমাদের জেলেদের কিন্তু সেরকম উন্নত কোনো বোট নেই। এই বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন কিনা? যেহেতু আমরা দেখেছি, আমার মনে আছে যে কুয়াকাটাতে সন্ধেবেলায় যখন সব জেলেরা ঘরে ফিরে তখন নৌকাগুলো যখন ভাসতে থাকে অসম্ভব সুন্দর লাগে দেখতে, কিন্তু সেই জায়গায় একটু উন্নত মানের বোট দেবার কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের ওখানে যে জেলে দেখেন অথবা যারা এই যে শ্রমজীবী মানুষগুলি, এখানে কিন্তু সরকারের কিন্তু কোনো প্রবন্ধনা, কোনো সহযোগিতা নাই, তারা কিন্তু নিজস্ব সেলফ। এবং যেই জিনিসটা তারা হয় আমার এখানে, আপনি হয়তো ওখানে গিয়ে এটা লক্ষ্য করেছেন কিনা, সেটা হলো এরা ওই যে একটা বলে, এটাকে বলে আমাদের লোকাল ভাষা বলে দাদন, মানে আপনি ঋণ নেওয়া। আচ্ছা, আঞ্চলিক ভাষা বলে এটা দাদন। মানে আমি মাছ ধরবো, আমি নৌকা তৈরি, ওই বোটটা তৈরি করব, আমি জাল কিনবো, এটার জন্য আপনি আমাকে একটা টাকা দেবেন। আমি ওই যে যখন আমার সিজন শুরু হবে, এই যে দেখুন আপনি প্রায় কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দেয়, তখন আমি মাছ বিক্রি করে এটা শোধ করব। এর কারণে হয় কি যে এই যে যারা আমাদের প্রকৃত জেলে মূল ব্যবসা থেকে তারা বঞ্চিত হয়, তারা শ্রম দিচ্ছে কিন্তু মূল্যটা পাচ্ছে না। কারণ এখন ধরেন আমি 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 হয়তো আমাকে 6 মাস পর সে মাছটা আমাকে সরবরাহ করবে বা আমাকে সে সমুদ্রে নামবে, তখন হয় কি সে একটা কড়া সুদে অথবা শর্তে তাকে ঋণটা নিতে হয়। এখানে যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষক করা যায় তাইলে আমার মনে হয় অনেকটা তাদের জন্য একটা সুবিধা হবে, নাম্বার 1। দ্বিতীয়ত হলো আরেকটা বড় সংকট কুয়াকাটা আপনি লক্ষ্য করেছেন কিনা, আপনি গিয়েছেন, এখানে কিন্তু এই মাছ সংরক্ষণের জন্য কোনো কোল্ড স্টোরেজ নাই। এইটা দরকার ওখানে খুবই। সরকারি পর্যায়ে যদি এইভাবে কোনো কোল্ড স্টোরেজ করা হয় যে জেলেরা এসে মাছ বিক্রি করে রেখে দেবে, পরে তারা বিক্রি। এখন হলো কি, ওরা এই মাছটা যাতে নষ্ট হয়ে না যায়, যার জন্য লোকাল যারা আমরা ওই যে কেনে, যারা আমরা ওখানে আড়ত বলে, মাছের আড়ত বলে লোকাল ভাষায়, এদের কাছে কিন্তু বাধ্য হয়ে বিক্রি করে দিতে হচ্ছে, আদারওয়াইজ ওর কাছে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। এখানেও সে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। ধরেন এমন হলো যে ইলেকশন হলো, আপনার দল ক্ষমতায় এলো কিন্তু আপনি নির্বাচিত হলেন না, তখন আপনি আপনার এলাকার মানুষের জন্য কিভাবে কি করবেন? না, অবশ্যই আমি তো করেছি। আমি এর আগে আপনার 91-96 যখন বিএনপি ক্ষমতায় ছিল, আমি তো এমপি মন্ত্রী ছিলাম না। আমি এলাকার সন্তান হিসাবে ওই মাটির প্রতি আমার কিছু ঋণ আছে। আমি মনে করি, আমি না, আপনিও একদম, আজকে আপনি ঢাকায় এসেছেন, আপনার তো একটা কমিটমেন্ট, সেই মাটির ঋণ শোধ করা উচিত সবারই, যদি সুযোগ থাকে। সর্বশেষ, পটুয়াখালীর ভাষায় কোনো গান বা কবিতা কি শোনানো সম্ভব? আসলে আমাদের এখানে যে রাজনৈতিক নেতারা আসেন, কেউ কবিতা শোনান, কেউ গান শোনান, কিছু একটা তো আজকে না। আসলে আমি এলাকা হলো, আমি আসলে আপনি আমার ভাষায় হয়তো বুঝবেন না, আমি বরিশালের লোক, কিন্তু আমি আসলে বরিশালের ভাষা বলতে অভ্যস্ত না। তবে আর আমি গান টান এগুলো আসলে ওইভাবে তো আসলে কখনো গাই না। যেহেতু কবিতা কিংবা গান কোনোটাই আপনি করতে চাচ্ছেন না, আমাদের এখানে কিন্তু যে কোনো রাজনৈতিক নেতা আসলে হয় গান, না হলে কবিতা শোনানি। তো সেখানে যেহেতু আজকে আমরা আপনাকে এইটুকু ছাড় দিচ্ছি, তাহলে এবার আপনার জন্মস্থান যেখানে, সেখানকার ভাষায় আপনার জন্মস্থানের মানুষদের উদ্দেশ্যে কিছু বলুন। সামনে তো নির্বাচন, বুঝলেন, আমি আপনাদের লাগে কাম করছি না, আপনাদের তো দীর্ঘদিন কাজ করছি, সঙ্গে আপনাদের কাছে তো আমি ভোট চাইতে পারি। এই এলাকার উন্নয়নের জন্য তো আমি কম কাম করি নাই। এই যে ব্রিজ করিয়ে দিছি, স্কুল করিয়ে দিছি, রাস্তাঘাট করিয়ে দিছি, এই মানুষের শান্তি রক্ষার জন্য আমি যেখানে যা দরকার সেখানে আমি সব করছি। আজকে ভোটের সময় আইসে যদি আপনারা আমার ভোট না দেন, তাহলে আমি এই ঢাকা গিয়া আমি বিএনপিতে কী বলবো যে বেগম খালেদা জি আমার জন্য এই জায়গায় প্রায় 400 কোটি টাকা বরাদ্দ দিছে, আর আপনারা আমার ভোট দেবেন না, তাহলে আমি কি মুখ দেখাইতে পারবো ঢাকায় গিয়া? আবারও অশেষ কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে আপনার যেটা স্বপ্ন, কারণ একজন
একজন রাজনৈতিক নেতা বলি বা ব্যক্তি বলি, তার স্বপ্ন থাকে সংসদ হওয়া। তো সেই জায়গায় আপনি যেন জাতীয় সংসদে নির্বাচিত হন, সে প্রত্যাশা রইল। শুভকামনা, আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজয় টিভিকে। জি দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। জীবনের গল্প থেকে দেখা হচ্ছে আবারও। অবশ্যই আপনাদের কোনো পছন্দের অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজেকে ভালোবাসুন আর চোখ রাখুন বিজয় টিভিতে।